লেকচার 2তে আমরা প্যালিওলিথিক পিরিয়ড অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড আর নিওলিথিক পিরিয়ড। মেসোলিথিক পিরিয়ড অর্থাৎ হচ্ছে মধ্যপ্রস্তর যুগের কথা বলছে, আর নিওলিথিক পিরিয়ড হচ্ছে নব্যপ্রস্তর যুগের কথা বলছে। তো এই মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগের যে বৈশিষ্ট্যগুলা, কী রকমভাবে তাদের জীবনযাত্রা ছিল, কী জিনিস আবিষ্কার হয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। কিন্তু আজকের এই লেকচারটি শুরু করার আগে একটা ইনফরমেশন আমি দিতে চাই। যারা খুব সিরিয়াসলি WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা যদি শুধুমাত্র বাংলা ভাষাতে প্রিপারেশন নেয়, তাহলে ভবিষ্যতে তারা সমস্যার সম্মুখীন হবে। কেন? কারণ WBCS পরীক্ষার মেন্সের কোয়েশ্চেন শুধুমাত্র ইংরেজি ভাষাতেই হয়, বাংলা ভাষাতে প্রশ্ন হয় না। প্রিলিমিনারি পরীক্ষা বাংলা এবং ইংরেজি ভাষাতে হয়, মেন্স হয় ইংরেজি ভাষাতে। তাই শুধুমাত্র বাংলাতেই পড়বো তাহলে পরে কিন্তু সমস্যায় পড়বে। বাংলা ইংরেজি দুটো মিশিয়েই পড়তে হবে। চলে আসি আমরা মেসোলিথিক পিরিয়ড অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ। তো মধ্যপ্রস্তর যুগকে মেসোলিথিক পিরিয়ড হয়। তো এটা একটা ট্রানজিশনারি ফেজ ছিল। ট্রানজিশনারি ফেজ কেন বলছে? কেননা এই সময়তে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। কীরকমভাবে? প্রাচীন প্রস্তর যুগের যে সময়টা ছিল সেই সময়কালে বেসিক্যালি আইস এজের ওই পিরিয়ডটা ছিল, যে বরফ দ্বারা ঢাকা ছিল গোটা পৃথিবী। তো এই মধ্যপ্রস্তর যুগের এই সময়ে আবহাওয়ার বিরাট রকম পরিবর্তন দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে যে আইস এজ থাকে, সেই আইস এজের শেষের দিকটাতে, মানে এন্ড অফ আইস এজ আসে। তো বরফ গলতে থাকে এবং ক্লাইমেটে চেঞ্জ আসতে থাকে। গাছপালা নতুন করে আহ, উঠতে থাকে। তো এই সমস্ত জিনিসগুলো যখন আসে তখন ক্লাইমেটে একটা বড় রকম চেঞ্জ আসে। দ্য ক্লাইমেট বিকাম ওয়ার্মার অ্যান্ড মোর হিউমিড। খুবই গরম এবং একটা আর্দ্রতাপূর্ণ ক্লাইমেটে তৈরি হয়। ফ্লোরা ফনার অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। ফ্লোরা ফনা মানে হচ্ছে ফ্লোরা ফনা বলতে বিভিন্ন রকমের পশু পাখি আর জলজ প্রাণী, জলজ যে উদ্ভিদ, এই সমস্ত জিনিসগুলোর কথা বলা হয়েছে ফ্লোরা ফনা। আর এই সময়তে সবথেকে বড় একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, মানে পশু পাখিদেরকে, পশুদেরকে বিশেষ করে কুকুর, ভেড়া, ছাগল এদেরকে পোষ বানানো হয়। আর এটা শুরু হয় মোটামুটি 12,000 বছর আগে। তো মেসোলিথিক পিরিয়ডের এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি হাইলাইট করলাম। তো এইগুলা পয়েন্ট ফর্মে থাকে যে এটাকে একটা ট্রানজিশনারি ফেজ বলে। তারপরে এই সময়ে বরফের যুগ শেষ হতে থাকে, আবহাওয়া আরও গরম হতে থাকে। ফ্লোরা ফনা, বিভিন্ন উদ্ভিদ আর বিভিন্ন ধরনের প্রজাতির ওই সময়তে অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, কেননা রেনফল হতে থাকে। রেনফল হওয়া মানেই জঙ্গলের সৃষ্টি হওয়া। তো ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল হতে থাকে, যে পশু পাখির যে পোষ মানানো সেই জিনিসটা হতে থাকে। এবার মেসোলিথিক পিরিয়ডের এখানে যে ছবিটা আছে, সেই ছবিতে দেখাচ্ছে যে গাছপালা কাটছে, একটা ছাগলের ছবি আছে আর একজন ঘাস পাতা নিয়ে আসে। তো এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে তারা ডোমেস্টিকেশন শুরু করে দিয়েছে। তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে ফসল কাটতে হোক বা কিছুতে, তারা সেই সমস্ত জিনিসগুলো জানতে শুরু করে দিয়েছে। এবার এই মেসোলিথিক পিরিয়ডে মেন খুব ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে প্রথম কোন প্রাণীকে ডোমেস্টিকেশন করে তারা। তো প্রথম যে পশুকে তারা ডোমেস্টিকেশন করে সেটা হচ্ছে কুকুর, ডগ। ডগ ওয়াজ দ্য ফার্স্ট অ্যানিমেল ডোমেস্টিকেটেড বাই দ্য হিউম্যান। তো হিউম্যান প্রথম যে প্রাণীকে ডোমেস্টিকেটেড করে, পোষ মানায়, সেটা হচ্ছে কুকুর। তারপরে শিপ, ভেড়া, তারপরে গোট। তো এইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা যে এরার কথা বলা হয় যে হলোসিন এরা, মানে অনেকগুলো এরা আছে। তো সেই এরার মধ্যে সবথেকে যে লেটেস্ট যে এরা, সবথেকে উপরের দিকে যেটা, যে প্লেস্টোসিন, তারপরে যুগে মানে একটা বরফের সময়কাল, তারপরে যে সময়কাল, তো সেই এরাটার নাম হচ্ছে হলোসিন এরা। এই হলোসিন এরাতেই মডার্ন হিউম্যানের আবির্ভাব হয়। আর এই সময়তে মানুষ হান্টিং আর ফুড গ্যাদারিং, যেটা আগে ছিল সেটা কন্টিনিউ চলছিল, যে হান্টিংও চলছিল, ফুড গ্যাদারিংও চলছিল। তারা শিকারও করছিল, সেই সঙ্গে তারা ফল এই সমস্ত জিনিসগুলা পেড়ে খাওয়া এগুলো সব শুরু করে। আর সেই সঙ্গে আরেকটা জিনিস দেখা যায় যে নিওলিথিক পিরিয়ড যখন আসে তখন ওরা বেসিক্যালি ফুড গ্যাদারিংয়ের দিকে বেশি যাবে, হান্টিংয়ের ওই জিনিসটা কমতে থাকে। তো মেসোলিথিকের মূল বৈশিষ্ট্য একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের অস্ত্র
কথা বলা হয়েছে যে মাইক্রোলিথ, এই মাইক্রোলিথ একবার WBCS পরীক্ষাতে এই মাইক্রোলিথ কোয়েশ্চেন এসেছিল যে কোন পিরিয়ডটাকে মাইক্রোলিথ বলা হয়? তো মেসোলিথ পিরিয়ডকে মাইক্রোলিথ বলা হয়। তো মাইক্রোলিথ জিনিসটা কি একটু বুঝে নিই। যখন আমরা প্রাচীন প্রস্তর যুগ পড়ছিলাম তখন দেখছিলাম যে অস্ত্রগুলা কেমন একটু বড়, খসখসে এরকম টাইপের, বড় খসখসে টাইপের, হাতে করে এরকম ধরে হ্যান্ড অ্যাক্স যেটা দিয়ে হাত কুড়ুল মারছে। মাইক্রোলিথ যখন মাইক্রোলিথ বলা হচ্ছে এই জন্য, মাইক্রো মানে ছোটো, লিথ মানে পাথর। এখন এই যুগে যে অস্ত্রগুলো হয় সেগুলো খুব সূক্ষ্ম এবং মসৃণ হয়, খুব মসৃণ আর সূক্ষ্ম। খুব মসৃণ আর সূক্ষ্ম যখন হয় তখন সেগুলো দিয়ে শিকার করা আরও বেশি সহজ হয়ে যায়। সেই জন্য মেসোলিথিক পিরিয়ডকে বলা হয় মাইক্রোলিথ বলা হয়। এরপরে এই যে ছবিটা আছে, যে অস্ত্রগুলো আছে সেগুলো খুব সরু, যেগুলো দিয়ে মানে পশু শিকার করা খুব সহজ হয়ে যায়। তো তখনকার একটা চিত্র এখানে দেখানো হয়েছে। তো মেসোলিথিক পিরিয়ডে যে অস্ত্রগুলো মেনলি ছিল, এই যে অস্ত্রগুলা, এই অস্ত্রগুলা সরু এবং ছোচালো। তো এই জিনিসটাই প্লেওলিথিক পিরিয়ড, প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগকে আলাদা করে। একমাত্র এই যে ডিস্ট্রিবিউশনগুলো হয়েছে, বেশিরভাগ ডিস্ট্রিবিউশনগুলো হয়েছে এই অস্ত্রের গঠনের উপরে। প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র, মধ্যপ্রস্তর যুগের অস্ত্র, নব্যপ্রস্তর যুগের অস্ত্র, এই অস্ত্রের গঠনের উপর এই যুগগুলোকে ভাগ করা হয়েছে। তো তারপরে যে আস্তে আস্তে যে হিউম্যানের যে কলোনি আস্তে আস্তে গঠন করতে থাকে, একটা জায়গা থেকে তারা এক জায়গায় একটা করে বসতি স্থাপন করতে থাকে ছোট ছোট করে। এই ধরনের যে কুড়ুল খুব সূক্ষ্ম এবং মসৃণ, খুব মসৃণ এবং সূক্ষ্ম, যেটা প্রাচীন প্রস্তর যুগে ছিল না। প্রাচীন প্রস্তর যুগে অমসৃণ ছিল আর হাতে ধরে কোনো রকমে মারার মতো। তো এই মেসোলিথিক পিরিয়ড বা মধ্যপ্রস্তর যুগের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো পলিশ স্টোন, পার্টিকুলার ইউজ স্টোন এক্স। যে কুড়ুলগুলো ব্যবহার করা হয়েছে সেটা পাথর, একটা ঘষে 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 একটা মসৃণ একটা ছুচালো পাথরকে কুড়ুলের সঙ্গে বেঁধে ব্যবহার করা হয়েছে। এরপরে এই যে গুহাচিত্রগুলো, এটা বেসিক্যালি ভীমবেটকা পাহাড়ের গুহাচিত্র। এই যে গুহাচিত্রটা পাওয়া যায়, এই গুহাচিত্র থেকে বোঝা যায় যে তাদের সময়কালে সমাজ বা এইগুলা গড়ে উঠেছিল কিনা, তারা একসঙ্গে থাকতো কিনা। এখানে দেখা যাচ্ছে যে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে কেউ একটা পশুর উপরে বসে শিকার করতে যাচ্ছে। তো এটা থেকে বোঝা যায় যে তারা পশুকে পোষ মানাতে শিখে গিয়েছিল। এই সমস্ত গুহাচিত্রগুলোই প্রমাণ যে তারা পশুকে পোষ মানাতে শিখে গিয়েছিল। আর এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা বড় প্রাণীকে তারা সবাই মিলে একসঙ্গে গোলে ঘিরে ধরে সেটাকে শিকার করার চেষ্টা করছে, এই ছবিগুলো। তো এই সমস্ত তথ্যগুলা থেকে তখনকার সমাজ সম্পর্কে একটা ধারণা করা যায়। আর ভীমবেটকা কেভ খুব গুরুত্বপূর্ণ। ভীমবেটকা কেভে যে গুহাচিত্রগুলো পাওয়া যায় এগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে ভীমবেটকা অপশান থাকলেই সেইটাই উত্তর হয়। এবার মেসোলিথিক পিরিয়ডে যে মেজর যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর মধ্যে খুব বেশি যেগুলো ইম্পর্টেন্ট, সাইট তো অনেক আছে, তার মধ্যে ভীমবেটকা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আদমগড় খুব বেশি ইম্পর্টেন্ট। আদমগড়, ভীমবেটকা খুব বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া এখানে যে চোপানিমান্ড, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এই সাইটগুলো খুব ইম্পর্টেন্ট, মেজর সাইট এগুলো। তারপরে তাহলে এখান থেকে মেসোলিথিক পিরিয়ডটা আমরা যে পড়লাম, এখান থেকে আমরা মূলত যে পয়েন্টগুলো সম্পর্কে ধারণা পেলাম সেটা হচ্ছে 1 নম্বর, যে মেসোলিথিক পিরিয়ডে ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, আবহাওয়ার মধ্যে একটা বিরাট রকমের পরিবর্তন দেখতে পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নিউ টুল অ্যান্ড নিউ টেকনোলজি, তারা নতুন ধরনের অস্ত্র আর একটা নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করে তারা অস্ত্র ব্যবহার করে যেটা সূক্ষ্ম এবং আরও বেশি ধারালো হয়। সোশ্যালাইজেশন স্টার্টেড, সমাজ ব্যবস্থা শুরু হয়ে যায়। সমাজ ব্যবস্থা শুরু হয়ে যায় বুঝতে পারি গুহাচিত্রগুলো দেখে, সমাজ ব্যবস্থা শুরু হয়ে গেছে। এ লট অফ পেন্টিং আর রিলেটেড উইথ দিস এজ, সেই সময়কার মানুষরা গুহাচিত্র বানাতে শিখে গেছে। তো গুহাচিত্র বানাতে শিখে গেছে তার প্রমাণও পাওয়া যায়। ডোমেস্টিকেশন স্টার্টেড,
ডোমেস্টিকেশন যে হয়ে গেছে সেগুলোও গুহাচিত্র থেকেই পাওয়া যায়। আর্লিয়েস্ট এভিডেন্স অফ কাল্টিভেশন, যে অল্প অল্প করে যে তারা চাষবাস শিখছে সেটা খুব ছোট ছোট করে তার প্রমাণগুলো পাওয়া যায়। নিওলিথিক পিরিয়ডে খুব ভালোভাবে দেখা যাবে যে তারা আরও ভালো করে চাষবাস এগ্রিকালচার সম্পর্কে তাদের ধারণা আছে। কিন্তু এই মেসোলিথিক পিরিয়ডে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দে রিমেন নর্মাডিক সোসাইটি, মানে মেসোলিথিক পিরিয়ডেও তারা বন্য জীবনযাপন করছিল। তারা যে একটা খুব যে একটা সোশ্যালাইজেশন যে জিনিসটা হয়, সমাজীকরণ, সভ্য, সেই জিনিসটা তাদের মধ্যে তখন আসেনি। একটা নর্মাডিক সোসাইটি অর্থাৎ বন্য জীবনযাপন তারা পালন করছিল। এরপরে তাহলে আমাদের প্যালিওলিথিক পিরিয়ড অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ কমপ্লিট হয়ে গেল। মেসোলিথিক পিরিয়ড বা মধ্যপ্রস্তর যুগ, আমি মেসোলিথিক পিরিয়ড সম্পর্কে যা বলেছি এর বাইরে কিছু প্রশ্ন আসবে না, বিশেষ করে WBCS মেন্সে এখান থেকে কোয়েশ্চেন আসে। এবার বুঝে নেবো যে নিওলিথিক পিরিয়ড কী। নিওলিথিক পিরিয়ডটাকে আমরা বোঝার চেষ্টা করব। তো নিওলিথিক হচ্ছে, নিও হচ্ছে নতুন, নতুন, আর লিথিক শব্দ তো বলেছি যেটা হচ্ছে স্টোন বা পাথরকে বোঝায়। তো নিওলিথিকের অর্থ হচ্ছে নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক, নিউ স্টোন এজ। তো এখানকার যে অস্ত্রশস্ত্রগুলো কীরকম, খুবই আধুনিক মনে হচ্ছে। এই যে অস্ত্রশস্ত্রগুলো দেখে মনে হচ্ছে খুব আধুনিক, একটা কাস্তে টাইপের, একটা এই কুড়ুলগুলো দেখে মনে হচ্ছে খুবই আধুনিক টাইপের। তো এটা হচ্ছে নিওলিথিক সময়কার অস্ত্রশস্ত্র। এবার এই নিওলিথিক সময়কার মূল বৈশিষ্ট্যগুলো কী কী, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো নিওলিথিক সময়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সময়ে চাষবাস তারা খুব ভালোভাবে শিখে গেছে। ইন্ট্রোডাকশন অফ এগ্রিকালচার, তাদের চাষবাস সম্পর্কে খুব ভালো করে আইডিয়া পাওয়া গেছে। তাছাড়া কি দ্বিতীয় হচ্ছে যে মুভিং ফ্রম নর্মাডিক টু সেটেল লাইফ, তারা বন্য জীবনযাপন থেকে একটা সেটেল লাইফের দিকে, একটা স্থির জীবন বা একটা সমাজ সমাজ সামাজিক যে জীবন হয় সেই সমাজ জীবনের দিকে তারা শিফট করছে। চাকার আবিষ্কার সেই সময় হয়ে গেছে। চাকার আবিষ্কার হওয়ার ফলে কী সুবিধা হয়, চাকার আবিষ্কার হওয়ার ফলে যে সুবিধাটা হয়, যখন মনে করো তারা চাষবাস শিখে গেছে, চাষবাস শিখে যাওয়ার পর তাদের পেট ভরার জন্য, খাবার জন্য যতটুকু ফসল দরকার তার থেকে বেশি তারা ফসল ফলাতে পেরেছে, তখন সেই এক্সট্রা ফসলটা তারা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে ট্রান্সপোর্ট করতে পারতো, নিয়ে যেতে পারতো। আর সেটা সম্ভব হতো চাকার জন্যই। না হলে পরে এই হিউজ অ্যামাউন্টের যে শস্যগুলো সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কী করে স্থানান্তরিত করবে, এই চাকায় সভ্যতা এনে দেয়। কেননা এক জায়গা থেকে অন্য জায়গাতে যদি ফসলকে ট্রান্সফার করা যায় এক্সট্রা, তাহলে পরে সেখান থেকে কী হবে, ব্যবসা হবে, কিছু উপার্জন হবে। সেই উপার্জন হবে, ব্যবসা হবে, তবেই তো আস্তে আস্তে একটা জায়গায় তারা স্থির হবে। তো চাকা ওইভাবে বিপ্লব আনে। সেই সময়ে যে ফসল গুলা তারা চাষ করতে মেনলি শিখেছে সেটা হচ্ছে রাগি, গম, এইগুলা, হর্স গ্রাম। তো এইগুলা মেনলি, হর্স গ্রাম হচ্ছে এক ধরনের ডাল। তো এগুলো তারা চাষ করতে শিখে যায়। তো যদি বলে যে প্রথম কোন ফসল তারা চাষ করতে শেখে, ধান নয়, সেটা হচ্ছে গম। প্রথম যে ফসল তারা চাষ করতে শেখে সেটা হচ্ছে গম। গম হচ্ছে প্রথম ফসল। তারা এই সময় আগুনের ব্যবহার শিখে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে নিওলিথিক পিরিয়ডে বা নব্যপ্রস্তর যুগের সময়ে তারা আগুনের ব্যবহার শিখে যায়। তারা মাটির পাত্র বানাতে শিখে যায়। পটারি সম্পর্কে তাদের আইডিয়া আছে। মাটির পাত্র বানানোর ফলে তারা অনেক জিনিস, অনেক ফসল, অনেক কিছু তারা স্টোর করে রাখতে পারত। তো তাছাড়া গুহাচিত্রের মধ্যে পাওয়া যায় যে তারা ডান্সিং করছে, সেই ধরনের গুহাচিত্র পাওয়া যায়। তো এই ধরনের গুহাচিত্র মানে বোঝা যায় যে তারা একটা আস্তে আস্তে সমাজীকরণের দিকে যাচ্ছে, সোশ্যালাইজেশনের দিকে যাচ্ছে। তো নিওলিথিক পিরিয়ডের মূল যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তারা চাষবাস সম্পর্কে আইডিয়া চলে এসেছে তাদের, প্রথম কথা। চাষবাস সম্পর্কে আইডিয়া চলে এসেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা বন্য থেকে একটা সমাজ জীবনের দিকে শিফট করছে। চাকার আবিষ্কার তারা শিখে নিয়েছে। তারা রাগি, গম, হর্স গ্রাম এই সমস্ত জিনিসগুলো তারা চাষ করতে শিখে গেছে। তারা আগুনের ব্যবহার শিখে গেছে। তারা মাটির পাত্র তৈরি করতে শিখে গেছে। তো এই সমস্ত জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। এবার এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যেটা মেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রিলিমসের জন্য গুরুত্বপূর্ণ, যে নিওলিথিক
যে পিরিয়ড কাল, এই নিওলিথিক পিরিয়ডটাকে যে একজন ঐতিহাসিক ইনি গর্ডেন চাইল্ড এই নিওলিথিক পিরিয়ডটাকে বলেছে নিওলিথিক রিভলিউশন, মানে নব্য নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছে। কেন বিপ্লব বলেছে? কেননা যে মানুষ প্রাচীন প্রস্তর যুগের মধ্যপ্রস্তর যুগে একটা বন্য জীবন ছিল, সেখান থেকে আস্তে আস্তে তারা সামাজিক মানুষ হচ্ছে, তারা গ্রাম গঠন করছে, তারা সমাজ গঠন করছে। তো এই যে একটা বিপ্লব, এই মানে বিপ্লব ছাড়া কোনো পরিবর্তন হয় না। তো এই যে একটা বিপ্লব, এটা রেভলিউশন। তো এই রেভলিউশনটাকেই বিখ্যাত ঐতিহাসিক গর্ডেন চাইল্ড তিনি নিওলিথিক রেভলিউশন দিয়েছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নিওলিথিক রেভলিউশন টার্মটি কে দিয়েছেন? তাছাড়া তারা ওই সময় পার্মানেন্ট হাউস, মানে স্থায়ীভাবে এক জায়গায় ঘর করে বসবাস করতে লিখেছে। কারণ তার আগে এখানে শিকার করতো, শিকার শেষ হয়ে যেত, আবার অন্য জায়গায় শিকার করতো, এরকম। তারা সেটেলড কমিউনিটি চলে এসছে। পটারি টুল এগুলো তো বললামই। তো এই ধরনের জিনিসগুলা আস্তে আস্তে তারা ডেভেলপ করতে শিখে গিয়েছে। এবার নিওলিথিক সময়ের যে অস্ত্রগুলো ছিল, সেই অস্ত্রগুলো আরও বেশি উন্নত। সেই কুড়ুলি ব্যবহার করতো, কিন্তু আরও উন্নত। তো এই সমস্ত যে অস্ত্রগুলো আছে, এগুলো হচ্ছে সব নিওলিথিক পিরিয়ডের অস্ত্র, বেশিরভাগ জিনিসগুলো। ওই সময়ে যে মেন অস্ত্রগুলো ছিল, তারা হাড় এবং পাথর, এই সমস্ত জিনিস দিয়ে মিক্সড একটা অস্ত্র বানাতো। শুধু পাথর নয়, হাড়, পাথর, কাঠ এগুলো দিয়ে একটা মিক্সড অস্ত্র বানাতো। এবার এই নিওলিথিক পিরিয়ডের সবথেকে ইম্পর্টেন্ট যে সাইটগুলো, তাদের মধ্যে একটা সাইট হচ্ছে মেহেরগড়। আমরা নাম শুনেছি মেহেরগড়, সেটা হচ্ছে বালুচিস্তানের কাছে। আর একটা হচ্ছে কলিওয়া, যেটা হচ্ছে ইউপির কাছে। তো ওই সমস্ত জায়গাতে নিওলিথিক পিরিয়ডের এভিডেন্সগুলো পাওয়া যায়। নিওলিথিক পিরিয়ডের কিছু খুব ইম্পর্টেন্ট সাইট যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমানগাঁও, খুব গুরুত্বপূর্ণ। ইমানগাঁও, বুড়ঝম হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কুকুরের সঙ্গে মানুষের যে আন্তরিকতার একটা সম্পর্ক ছিল, তার প্রমাণ পাওয়া যায়। কীরকম? তখনকার সময়ে মানুষ মারা গেলে নিওলিথিক পিরিয়ডে তার প্রভুর সঙ্গে তার কুকুর দুজনকে একসঙ্গে মানে কবর দেওয়া হতো মাটির মধ্যে। তো তার যে কুকুরের সঙ্গে প্রভুর যে একসঙ্গে ডেড বডি কবর দেওয়া হতো, তার যে নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে বুড়ঝমে। এটা পরীক্ষায় অনেকবার হয়েছে। বুড়ঝম, যার লোকেশন কিনা কাশ্মীর। এটা মেহেরগড় তো বললাম, মেহেরগড় খুব গুরুত্বপূর্ণ লোকেশন। মাস্কি গুরুত্বপূর্ণ লোকেশন। চিরান গুরুত্বপূর্ণ লোকেশন। হালুর গুরুত্বপূর্ণ লোকেশন। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ লোকেশন। তো এইগুলা মনে রাখতে হবে। তাহলে যেটা বললাম আমি, নিওলিথিকের যে ইম্পর্টেন্ট এরিয়াগুলা, সেগুলো এখানে আবার বলা হয়েছে, বুড়ঝম, চিরান। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ লোকেশন। এবার নিওলিথিক পিরিয়ডে তারা যে এই যে নিওলিথিক পিরিয়ডের যে এই যে পটারিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা নিওলিথিক পিরিয়ডের সময়কার পটারি। এবার কী করে মানুষ বুঝলো যে ওটা নিওলিথিক সময়ে? একটা প্রসেস আছে যেটা বলে কার্বন ডেটিং প্রসেস। তো কার্বন ডেটিং প্রসেসের মাধ্যমে কোনো জিনিসের বয়স জানা যায়, যে কোনো প্রত্নতাত্ত্বিক জিনিসের বয়স সম্পর্কে জানা যায়। তো এই যে পটারি পাওয়া গেছে, এটা ভাঙাচোরা অবস্থায় ছিল, এগুলোকে আঠা দিয়ে জোড়া হয়েছে। তো এই পটারির যখন কার্বন ডেটিং করে, তখন যে পিরিয়ডটা পাওয়া যায় সেটা হচ্ছে নিওলিথিক সময়কার। তো এখানেও ওই একই কথা বলা হয়েছে যে এগ্রিকালচার, ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, পলিশ স্টোন অফ টুল। তো যখনই আমরা দেখব যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, যতই আমরা এদিকে এগিয়ে আসবো, দেখব যে অস্ত্র বেশি উন্নত হচ্ছে, বেশি পলিশড হচ্ছে, আরও উন্নত টেকনোলজি আসছে। এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো আমরা। এই যে আমি তখন বললাম, এটা ডোমেস্টিকেশন অফ ডগ ওয়ার বারিড উইথ দেয়ার মাস্টার ইন দ্য গ্রেভ, মানে কবরে তার প্রভু এবং তার কুকুরকে একসঙ্গে কবর দেওয়া হতো। তো কুকুর এত মানে ঘনিষ্ঠ ছিল মানুষের সঙ্গে। আর এর যে প্রমাণটা পাওয়া যায় সেটা হচ্ছে বুড়ঝমে, যেটা আমি বললাম আগে। বুড়ঝমে এই লোকেশানটা পাওয়া যায়। বুড়ঝম হচ্ছে এইখানে, যদি আমরা ম্যাপে দেখি, এই যে জায়গাটা, এটা হচ্ছে বুড়ঝম। এটা বুড়ঝম হচ্ছে এই জায়গাটা। তো বুড়ঝম অনেকবার পরীক্ষায় কোয়েশ্চেন হয়েছে। চিরানের এখন লোকেশন হচ্ছে বিহারের, যেটা হচ্ছে এই জায়গাটা চিরান।
এই সমস্ত জায়গা, এই লোকেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে অস্ত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো সব হচ্ছে নব্যপ্রস্তর যুগের অস্ত্র, নিওলিথিক। কত উন্নত, কত ধারালো, সূক্ষ্ম এগুলা অস্ত্র। কাঠ, হাড় এই সমস্ত জিনিস একসঙ্গে ব্যবহার করে একটা অস্ত্র তারা বানায়। আর সেই সময়তে তারা ছাগলকে পোষ মানিয়েছিল, সেটা আমি বলেছি। কুকুর, তারপর ভেড়া, এদেরকে পোষ মানিয়েছিল। তো আমরা যদি এখন নিওলিথিক এজের বা নব্যপ্রস্তর যুগের কিছু যে পয়েন্টগুলো পড়লাম তাকে যদি একটা জায়গায় সামারি ফর্মে লিখি, তাহলে পরে কী পাবো আমরা, যে তারা কাল্টিভেশন সম্পর্কে, চাষবাস সম্পর্কে আইডিয়া হয়েছে, ডোমেস্টিকেশন, পোষ মানানোতে, পশুকে পোষ মানানো শিখে গেছে, পটারি মেকিং, মাটির পাত্র তৈরি করা, হাউস বিল্ডিং, বাড়ি তৈরি করা, উইভিং, সেলাই করা, এগুলো সব শিখে গেছে। তো পার্মানেন্ট একটা সেটেল লাইফ, মানে নাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটি করা ছিল, বন্য জীবনযাপন ছিল। তারা সোশ্যাল একটা সমাজ গঠন করছে, টেকনোলজি আরও অ্যাডভান্স হচ্ছে, পটারি মেকিং হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলা এই সময় দেখতে পাওয়া যায়। এবার যদি আমরা তুলনা করি, ডিফারেন্স দেখি, যে প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিকের যে এই সময়কার যে ডিফারেন্স, মেনলি ডিফারেন্স যদি দেখি তাহলে কী দেখতে পাবো? ডিফারেন্স একটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে তাদের টাইম পিরিয়ডের, একটা হচ্ছে 6000 বিসির আগের সময়কাল, আর একটা 6000 বিসির পরের সময়কাল, যেটা হচ্ছে পাথর নব্যপ্রস্তর যুগ। তারপরে তামার আবিষ্কার হবে, তখন তাম্রপ্রস্তর চলে আসবে। তামা আর পাথর একসঙ্গে মিশে থাকবে, তাই জন্য তাম্রপ্রস্তর যুগ চলে আসবে। হিউম্যান স্পিসিস, তো এখানে যে হোমো স্পিসিস দেখা যায়। আর নিওলিথিকের মেনলি এদিকে হোমো সেপিয়ান যেটা মডার্ন হিউম্যান এই হলোসিন এরিয়া, এই টাইম পিরিয়ডে আসে। তো এই সময় এদেরকে দেখা যায়। ক্লাইমেটিক কন্ডিশন ওইখানে খুব কোল্ডার ছিল, মানে খুব ঠান্ডা। তারপর এখানে আস্তে আস্তে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, একটা ওয়ার্ম ক্লাইমেট পাওয়া যাচ্ছে। তারপরে সাবসিস্টেন্স, এখানে মেনলি ওরা হান্টিং, ফিশিং এই সমস্ত জিনিসগুলো বেশি প্রাধান্য দিত আগে। তারপরে কিন্তু তারা খাবার হিসেবে শুধুমাত্র যে হান্টিং আর ফিশিংয়ের উপর ডিপেন্ডেন্ট ছিল তা নয়, তারা অল্প অল্প করে তারা ফল, শাক, সবজি এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আসছে, তারা সেগুলোকেও কনজিউম করতো। কিন্তু যখন নিওলিথিক পিরিয়ড আসে, তারা আস্তে আস্তে এগ্রিকালচারের দিকে বেশি শিফট হয়ে যায়। তখন তারা বিশেষ করে এগ্রিকালচার অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে বেশি যুক্ত হয়ে যায়। ফল কনজিউমিং, এই জিনিসগুলো আস্তে আস্তে বেশি বাড়তে থাকে। টেকনোলজি, টুলস, শুধু স্টোন আর বোন, কাঠ এগুলো থাকে। যখন এইদিকে আসা হয় তখন আরও বেশি উন্নত টেকনোলজি দেখতে পাওয়া যায়, মাটির পাত্র দেখতে পাওয়া যায়, কাঠের অস্ত্র দেখতে পাওয়া যায়, হাড় পাথর দিয়ে বানানো অস্ত্র দেখতে পাওয়া যায়, আর খুবই সূক্ষ্ম। মোবিলিটি, এরা হচ্ছে শর্ট টার্ম, যেখানে আগে থাকতো, আগের কথা বললে তারা খুব শর্ট টার্মে এক জায়গাতে থাকতো, তারপর আবার চলে যেত। কিন্তু যখনই একটা সেটেল লাইফ আসে নিওলিথিক দিকে, তখন তারা আস্তে আস্তে গ্রাম গঠন করতে থাকে এরকমভাবে। আর্কিটেকচার, তারা কোনো ছোটো অস্ত্র বা ছোটো স্কেলের কোনো একটা স্থাপত্য বা এরকম দেখা যায়। কিন্তু এখানে মনুমেন্ট আর্কিটেকচার দেখা যায়, মানে একটা বড় স্থাপত্যর কিছু 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 বড় স্থাপত্য দেখা যাচ্ছে পাহাড়ের গুহার মধ্যে। তারা পেন্টিং করছে, আরও কিছু পাথর কেটে কিছু একটা বানিয়ে রাখছে, কিছু মূর্তি বানিয়ে রাখছে। তো এরকম আস্তে আস্তে নিওলিথিক পিরিয়ডে দেখা যায়। তো এবার নিওলিথিক আর মেসোলিথিক তো কমপ্লিট হলো। এবার কিছু কোয়েশ্চেন দেখি, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিগত পরীক্ষাতে এসেছে। যে হোয়াট ইজ নিওলিথিক রিভলিউশন, মানে নিওলিথিক রিভলিউশন কী বা নবপ্রস্তর বিপ্লব কী, আর হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ দিস পিরিয়ড, এই পিরিয়ডের মূল বৈশিষ্ট্য কী। তো এখানে কী কী অপশন আছে? অপশন 1 আছে পটারি মেকিং, হ্যাঁ পটারি মেকিং অপশন আমরা দেখেছি। অপশন বি হচ্ছে হান্টিং ছিল না, তারা আস্তে আস্তে ফুড গ্যাদারিংয়ের দিকে বেশি হয়েছিল, হান্টিংটা ছিল না। সেটেলড লাইফ, হ্যাঁ তারা সেটেলড লাইফ, তাহলে অপশন এখানে হবে সি, 1 and 3। তো 1 and 3 হবে এখানে আমাদের উত্তর। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস রিলেটেড টু নিওলিথিক এজ, নিওলিথিক এজের সঙ্গে কোন জায়গা মানে জুড়ে আছে?
তো আমরা এখানে পড়লাম, সেখানে হচ্ছে মেহেরগড়, হ্যাঁ মেহেরগড় আছে, চিরান্দ আছে, বুর্জমও আছে, তো কল্লিওয়াও আছে। তো আমি যে প্রথম তিনটে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ, যদি কেউ এই প্রথম তিনটেও জানতো যে 1, 2, 3, তাহলে পরে অপশন ডি সে খুব ভালোভাবে উত্তর করতে পারবে। তো এটাই হচ্ছে আমরা জানলাম, সেটা হচ্ছে প্রথম দিকে প্যালিওলিথিক পিরিয়ড সম্পর্কে পড়েছি, প্রাচীন প্রস্তর যুগ, আজকে মেসোলিথিক, মধ্যপ্রস্তর যুগ আর নিওলিথিক নবপ্রস্তর যুগ সম্পর্কে জানলাম। পরবর্তীতে বাকিটা চ্যালকোলিথিক আর আয়রন এজ এটাও কমপ্লিট করে দেবো, তারপর আমরা হরপ্পা সভ্যতাতে ঢুকে যাব। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটা ফলো করতে থাকো, পরবর্তীতে আরও ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ।